এখন হচ্ছে যে আজকে 14 তারিখ। আর সকলকেই গুড মর্নিং। আর আবার একটি নতুন স্টাডি ব্লগে সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আর আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, সেটা আশা করি জানি। আর আজকে হচ্ছে 14 তারিখ, আর আজকে বোন চলে গেল। আর বোনকে নিয়ে গেছিলাম এই গঙ্গা আরতি দেখতে নিয়ে গেছিলাম। তারপরে আজকে এসে বোনকে থাকতে বললাম, বোন থাকবে না বললো। তারপরে বোন চলে গেছে। বোনকে আমি বাসে, সকাল 6টার বাসে আমাদের এখানে পাওয়া যায়, এখান থেকে ডাইরেক্ট হাওড়া। তো সেই বাসে বোনকে তুলে দিয়েছি। আর বোনকে বাসে তুলে দেওয়ার পর আমি রুমে চলে এসেছি। আর রুমে এসে ভাবছি, চোখগুলো খুব জ্বালা করছে, তো ভাবছি কী করবো। তো চলো তাহলে ভিডিওটা এডিট করা যায়, ছোটো মানে একটু একটু করে ভিডিওটা এডিট করি, নাহলে তো বেশি হয়ে যাবে, তাই না? তো ভিডিও এডিট করার পর আমি ভাবছি তাহলে একটু ভিডিও করাই যায়। তারপরে এখন গিয়ে রুমে ঘুমাবো, কারণ ভালো লাগছে না, চোখগুলো খুব প্রচুর জ্বালা করছে। তো চলো তারপরে আবার কখন কি আমি পড়ি তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, ঠিক আছে? আর ঠিক আছে, চলো তাহলে। তারপরে আমি সেই এসে যে ঘুমিয়েছিলাম, প্রায় দুপুরের দিকে ঘুম থেকে উঠেছিলাম, মানে 1টা বেজে গেছিলো, কারণ প্রচুর জ্বালা করছিলো তো চোখগুলো। আর ঘুম থেকে উঠেও অনেকটা লেট হয়ে গেছিলো। আর তার মধ্যে স্নান করতে, খাওয়া দাওয়া করতে আমার মানে বিকেল প্রায় সন্ধে হয়ে গেছিলো। কারণ জানি না, এবার খাওয়া দাওয়ার পর তারপরে আবার ঘুম পাচ্ছিলো, আবার ঘুমিয়ে পড়েছিলাম। মানে কয়েকদিন থেকে এতটাই মানে হাঁটাহাঁটি হয়েছিল, আর পাগুলো তো প্রচুর ব্যথা করছিলোই, সেটা তো গেল। তারপরে আবার ঘুম। তারপরে এই ঘুম টুম কমপ্লিট হওয়ার পরে ভাবলাম যে এভাবে করলে তো হবে না, চলো তাহলে এবার পড়তে বসতে হবে। কারণ বেশিক্ষণ যদি না মানে বেশিক্ষণ পড়া বলতে কি, যদি এবার পড়তেই না বসি টোটালি, তাহলে তো ধীরে ধীরে পড়া থেকে ডিসকানেক্ট হয়ে যাব না। তো তার জন্য পড়তেই হবে, মানে 1 ঘন্টা হলেও পড়তে হবে। আর আজকে আমি বলবো যে আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমি আর কী এক্সাম দেব। আমি আমি তো এএনএম জিএনএমটা বেসিক্যালি আমি এএনএম জিএনএমের জন্যই মানে বেশি করে পড়ছি। তো তার পাশাপাশি আমি ওই ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেব। তো এবার পরীক্ষা কবে হবে সেটা তো কেউ বলতে পারছে না, কারণ এতদিন থেকে হচ্ছিল না যে ওবিসি কেস নিয়ে। তো এখন কি হবে সেটা বলতে পারছি না কবে হবে, তবে পরীক্ষা হয়ে যেতে পারে সম্ভবত, এখন সেটা বলা যাচ্ছে না। আর এনটিপিসি আমি ফর্ম ফিল আপ করতে চেয়েছিলাম, কারণ আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগবে, তো 500 টাকা লাগবে বলেছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে থাক, আমি করব না, বোনই করুক, কারণ বোন করবে ফর্ম ফিল আপ। তো ভাবলাম যে তাহলে বোনই করুক, আমি আর করব না, কারণ দুজনই করলে তো 500 আবার 1000 টাকা লেগে যাবে, আর অতটাও তো টাকা নেই। তো ভাবলাম যে বোন করুক একা, আর আমি করব না, কারণ আমার যদিও সেটা ইচ্ছে নেই। কারণ আমার মানে নিজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আমি পরীক্ষাটা দিতাম, কারণ আমি জানি আমি অতটাও পারবো না এনটিপিসি, কারণ এনটিপিসি একটু টাফ হয় শুনেছি। তো আর সেই লেভেলের তো আমার প্রিপারেশনও হচ্ছে না। তো বোন যেহেতু এসএসসি জিডির জন্য পড়ছে, আর বোন আবার কোচিংও নিয়ে নিয়েছে, তো তার জন্য ভাবলাম যে বোনই করুক একা, আমি আর করব না। আর আমি নেক্সট কোনো পরীক্ষা হবে না, আর এএনএম জিএনএমটাই আমাকে ভালো করে দিতে হবে। আর ভাবছি যে এএনএমটাকে টার্গেটে রাখতে হবে, কারণ এএনএমে 2 বছরের পরে দেখছি যে পোস্টিং দিয়ে দিচ্ছে 6 মাস কি 1 বছরের মধ্যেই, আর বাকিগুলোতে তো সেরকম হচ্ছে না। তো টার্গেট রাখছি আর কি এএনএমটা, কারণ এএনএমটাই পেতে হবে। যদি এএনএমটা পেয়ে যাই তাহলে তো একটু ভালোই হয়, আর না পেলে যদি জিএনএমটা পাই তাহলে আমি জিএনএমই করব। এমনটা না যে শুধু এই এএনএমই করবো, জিএনএম পেলে আমি জিএনএমও করে নেব, তাতে আমার অসুবিধা নেই কোনো। আর শুধু কি এএনএম জিএনএম এক্সাম দেবো? হ্যাঁ, আরেকজন বলেছে যে আমি কি শুধু এএনএম জিএনএমেরই এক্সাম দেবো? না না, এএনএম জিএনএম না, ডাব্লিউবিপি কেপি, কারণ এগুলো আমার ফর্ম ফিল আপ করা আছে আগে থেকেই। আর আমি এর আগের বারেও একবার কেপি দিয়েছিলাম, আর ডাব্লিউবিপি ইসলামপুরে পড়েছিল বলে আমি আর যাইনি, কারণ আমি তো কলকাতা ছিলাম, কলকাতা থেকে গিয়ে আবার ইসলামপুরে যাওয়া সেটা তো অনেক দূর হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে ইসলামপুর যদিও খুব একটা দূর না, তো তবুও ভাবলাম দূর আর যাবো না, তো তার জন্য এর আগের বারে আমি যাইনি ডাব্লিউবিপিটা দিতে। তো এবার আমি ভেবেছি দুটোই দিব, কেপি ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ করাও আছে আমার, তো এই দুটোই দেবো।
না অন্য কোনো এক্সাম দেবো, বলেই তো দিলাম যা অন্য কোনো এক্সাম দেবো, সেই তো WBKP। আর বেসিক্যালি আমার না, সত্যি বলতে আমার নার্স হতে খুবই ভালো লাগে, সেটা তো আমি Q&A ভিডিওতেও বলেছি যে আমার ছোটো থেকেই স্বপ্ন নার্স হওয়ার। আর যেহেতু আমি তো এখন নার্সই, কারণ আমি তো পুরো কাজ জানি না, কিন্তু কিছু কিছু কাজ জানি আমি। একটা পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো যদি আইসিইউ পেশেন্ট ছাড়া, কারণ আইসিইউ পেশেন্ট হ্যান্ডেল করা সম্ভব না, আর ট্র্যাকেস্টমি পেশেন্ট এগুলো সম্ভব না কোনো মতেই। রাইস টু ক্যাথিটার, তারপরে মানে এগুলো চেঞ্জ করতে পারবো না, কিন্তু এমনি সেটাকে মানে হ্যান্ডেল করতে পেরে যাব, অসুবিধা নেই, এদিক থেকে আমি পারি। তো সেই তুলনায় আমার আরও কোনো সেরকম অসুবিধে হবে না, কারণ আমার ভালো লাগে। আর ইঞ্জেকশন দেওয়া এই দেওয়া অনেকের ভয় থাকে এটা, তো আমার সেরকম ভয় নেই, কারণ ভয়টা আমার কেটে গেছে। আগে ভয় করতো, এখন আর ভয় করি না। তো Q&A ভিডিওতে বলেইছি যে নিজে নিলেই ভয়, আর অন্যকে দিতে গেলে কোনো ভয় নেই, কারণ আমি তো আর নিচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। কী বলবো বলো, আর কয়েকদিন থেকে এতটাই মানে পড়াশোনা ঢিলঢাল হয়ে গেছে যে কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে গিয়ে আমার জানুয়ারি মাসটা এই 10 তারিখের মতো আমার পড়া ঠিকঠাকভাবে হচ্ছিলো না টেনশনে, কিন্তু 10 তারিখের পর থেকে আমার খুব ভালো পড়াশুনো হচ্ছিলো। তারপরে মিডিলে এই হঠাৎ করে এই ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে হয়তো একটু পড়াটা ঢিলঢাল হয়ে গেলো। সত্যি মানে কেমন যেন একটু হচ্ছে, পড়াশুনোগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না। আর জানি না কেন এরকম হলো হঠাৎ করে। আর আমি এটা মনে করি যে মানুষের আপ ডাউন লেগেই থাকে, কখন আপ হয় কখন ডাউন হয় কেউ বলতে পারবে না। যেটা আমার ক্ষেত্রে এখন হয়েছে ডাউন, তো সেটাকে আবার ধীরে ধীরে তুলতে হবে। আরও অনেক সমস্যা হয়ে গেছে এখন কয়েকদিন থেকে, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এটা কেন শেয়ার করবো না। আর শেয়ার করলে বেশ আমারও একটু ভালো লাগে, যে তোমাদেরকে শেয়ার করতে পারলে আমারও বেশ হালকা হালকা লাগে আমাকে নিজেকে, কারণ কোনো কিছু একটা যখন মনের মধ্যে থাকে না, তখন মনে হয় যে কাউকে যদি বলতে পারতাম তো বেশ ভালো লাগতো। তো কাউকে আর কি বলবো, তার থেকে তোমাদের সঙ্গেই শেয়ার করি, বেশ ভালোও লাগবে, আমাকেও ফ্রি ফ্রি লাগবে, আর আমার শেয়ার করাও হয়ে যাবে তোমাদের সঙ্গে। আর তোমরা মাঝে মাঝে কমেন্ট করো, খুব ভালো লাগে কমেন্টগুলো। অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি অবশ্যই কমেন্ট করবো। আর ম্যাথের বলেছিল যে, একজন আমাকে বলেছিল যে ম্যাথের ইম্পর্টেন্ট কোনগুলো, তো ম্যাথ যদি বলি তাহলে সরল সুদ, তারপরে শতকরা, তারপরে লাভ ক্ষতি, তারপরে চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, আর কোয়ান্টিটি ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না। এই কটা চ্যাপ্টার যদি ভালো করে পড়া যায় তাহলে দেখবে যে একটা নাম্বার চলে আসবে। আর এক কাজ করবে তোমরা, না হয় ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা একবারও ফলো করবে, যে কোথার থেকে বেশি এসছে কোথা থেকে কম এসছে, তো সেগুলো থেকে পড়লে, সেগুলো থেকে প্র্যাকটিস করলেই বারবার এনাফ আমি মনে করি। কারণ আমরা তো সেরকম অঙ্ক পারি না, সেটা সবাই জানে, আমিও জানি যে আমিও অঙ্ক ঠিক একটা পারি না, তোমরাও পারো না যতদূর জানি। কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ঠিক ছিল, কিন্তু আমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ড, তো আমাদের একটু টাফ হবেই। কারণ আমরা তো মাধ্যমিকের পরে সেই অঙ্ক করব না বলেই তো ছেড়ে দিয়েছিলাম, আর্টস নিয়েছিলাম। যেহেতু আমাদের স্যার বলতো আমাদেরকে সবসময় যে তোমরা সত্যি করে বলো তোমরা কেন নাওনি সেই আর্টস, আর্টস বলছি সায়েন্স, তখন বলছে একদম অজুহাত দেবে না, টাকা ছিল না বলে, সত্যি কথা বলো। আর সত্যি কথা যে আমরা পারতাম না অঙ্ক। তারপরে আমার এই করতে করতে পড়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন ঘুমোবো আর কি। কয়েকদিন থেকে আমার ক্লাসও ঠিকঠাক করা হচ্ছে না, তো আবার রেগুলার মেনটেন করবো আগের মতো। তো ঠিক আছে, চলো টাটা।